আজকে আমরা জানবো স্ফুটন থেকে। স্ফুটন হচ্ছে, স্ফুটনটা কি জিনিস? তো নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ গ্যাসে বা বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে স্ফুটন বলা হয়। তাহলে তরল থেকে গ্যাসে রূপান্তরিত হওয়ার যে ঘটনা বা প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে অবভিয়াসলি নির্দিষ্ট একটা উষ্ণতাতেই সেটা হয়, সেই প্রক্রিয়াকে বলেছে স্ফুটন। আর এই যে নির্দিষ্ট যে উষ্ণতাটা, এক একটা তরলের ক্ষেত্রে এক একটা নির্দিষ্ট করে উষ্ণতা হয়, তো এই যে নির্দিষ্ট একটা উষ্ণতাতে তরলটা গ্যাসে রূপান্তরিত হচ্ছে, ওই নির্দিষ্ট উষ্ণতাটাকে, টেম্পারেচারটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। তার মানে আমি যদি জলকে ফোটাতে শুরু করি, জলের কোনো একটা পাত্রের মধ্যে জল রেখে সেটাকে যদি আমি তাপ দিই, তাহলে সেটা 100°C টেম্পারেচারে যাওয়ার পরে সেই তরলটা বা জলটা বাষ্পে রূপান্তরিত হওয়া শুরু হয়। তাহলে জলের স্ফুটনাঙ্ক হলো 100°C, বোঝা গেল? আর স্ফুটনটা কোনটা? স্ফুটন হলো ওই যে একটা নির্দিষ্ট উষ্ণতাতে গ্যাসে রূপান্তরিত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটা, তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটাকে স্ফুটন বলে। আর নির্দিষ্ট যে উষ্ণতা, সেই উষ্ণতাটাকে স্ফুটনাঙ্ক বলে। ক্লিয়ার হলো? তার কয়েকটা এক্সাম্পল, কয়েকটা নাম লিখে দেওয়া হয়েছে, মানে তার যে কত ডিগ্রি সেলসিয়াসে স্ফুটন হচ্ছে সেইটা, বা স্ফুটনাঙ্কের মান কত সেইটা। জলের স্ফুটনাঙ্কের মান হচ্ছে 100°C। ডাই ইথাইল ইথারের হচ্ছে 35°C। পারদের ক্ষেত্রে 357°C। আর হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, তরল হাইড্রোজেনের ক্ষেত্রে -253°C হচ্ছে তোমার এদের স্ফুটনাঙ্ক। ক্লিয়ার হলো? এইটুকু তো ক্লিয়ার হয়েছে, একদম ইজিতে বুঝে গেছি। এরপরে রয়েছে তরলের স্ফুটনাঙ্ক যে যে বিষয়ের উপর নির্ভর করে। মানে তরলের যে স্ফুটনাঙ্ক মানে নির্দিষ্ট যে উষ্ণতা, সেই উষ্ণতাতে পৌঁছানোর জন্য, একটা নির্দিষ্ট উষ্ণতাতে পৌঁছানোর জন্য অনেক সময় স্ফুটনাঙ্ক তরলের ক্ষেত্রে বেড়ে যায়, কোনো তরলের ক্ষেত্রে মানে আমরা বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে বাড়িয়ে দিতে পারি, আবার কমাতেও পারি। তো এই যে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এটা যে যে বিষয়ের উপর নির্ভর করে, সেটা হলো তিনটে জিনিস। কি কি? তরলের প্রকৃতির উপর। তরলের প্রকৃতি বলতে তরল পদার্থটা শুধু তো জলই আর তরল হয় না, সেটা অন্য কিছু হতে পারে। সেটা ডাইথাইল ইথার হতে পারে, পারদ হতে পারে, তরল হাইড্রোজেন হতে পারে, এগুলো তরল পদার্থ। তো প্রত্যেকটা তরলের প্রকৃতি আলাদা আলাদা হয়। তো বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়, তাই বলা হচ্ছে তরলের প্রকৃতির উপর নির্ভর করবে। তারপরে বলা হচ্ছে তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি লাস্টে বানানটা ধরেনি তাই নিচের লাইনে লিখেছি। তো তরলে দ্রবীভূত মানে তরলের মধ্যে মিশে থাকা। কথার কথা যদি জল বলি, জলের মধ্যে এমন কিছু মিশে আছে যার জন্যই স্ফুটনাঙ্ক বেড়ে গেছে বা কমে গেছে, এরকম হতে পারে। তো তার জন্য বলছে তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতির উপর নির্ভর করে। ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার করি, কোনো তরল পদার্থের মধ্যে কোনো একটা অনুদ্বায়ী পদার্থ যদি মিশে থাকে, তাহলে তখন অনুদ্বায়ী কথাটার মানে হচ্ছে যে জিনিসটা সহজে গ্যাসে পরিণত হবে না। তো সেই রকম জিনিস যদি মিশে থাকে তরলের মধ্যে, তাহলে ওই তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। স্ফুটনাঙ্ক বেড়ে যায় মানে হচ্ছে জল যদি 100°C টেম্পারেচারে ফুটতে থাকে, বাষ্পে পরিণত হয়, তাহলে এর স্ফুটনাঙ্ক যদি বলি বেড়ে গেছে, তাহলে সেটা 100° না 120-তে গিয়ে স্ফুটন হবে, মানে বাষ্পে পরিণত হবে বা 120-তে গিয়ে বাষ্পে পরিণত হবে। এইরকম টেম্পারেচারের মানটা বেড়ে যায়, মানে আরো বেশি আমার তাপ দিতে হবে, বেশি উষ্ণতা ওখানে যখন হবে, তারপরে গিয়ে তার স্ফুটনাঙ্ক হবে। এইটাকে বলে যে স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়া। বোঝা গেল? তো এরকম স্ফুটনাঙ্ক বেড়ে যায় যখন কোনো তরলের মধ্যে অনুদ্বায়ী পদার্থ মিশিয়ে দেওয়া হয় ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত, মিশে থাকতেও পারে আবার মিশিয়ে দেওয়াও হতে পারে, তখন হচ্ছে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ক্লিয়ার হলো? যদি জলের মধ্যে যদি লবণ মিশিয়ে দিই, তাহলে তার স্ফুটনাঙ্ক বেড়ে যায়। বোঝা গেল এটা? তারপরে তরলের উপর চাপ, মানে একটা তরল পদার্থ আছে, তার উপরে যদি আমরা চাপ প্রয়োগ করি, মানে বাতাস দিয়েও চাপ হতে পারে, ঠিক আছে? বাতাসের মাধ্যমে, মানে বায়ু যদি চাপ দেয় তরলের উপর, তাহলে একটা গামলা আছে, আমাদের পরিবেশে তো বাতাস আছে, তো বাতাসগুলো তো ওই জলের উপরিতল দিয়ে প্রেসার দিচ্ছে, চাপ দিচ্ছে। তো সেই চাপটা যদি কোনোভাবে বেড়ে যায়, তাহলে স্ফুটনাঙ্ক বাড়বে। আর যদি চাপ যদি কমে যায়, তাহলে স্ফুটনাঙ্ক কমবে। স্ফুটনাঙ্ক বাড়া আর কমে যাওয়ার যে ব্যাপারটা, সেটা তো বললাম, আর আলাদাভাবে এখন আর বলছি না। তো এই গোটা জিনিসটাই লেখা ফরম্যাটে, আমি নোটস তো আমার তৈরি করা আছে, তো সেই নোটসটা যদি পেতে চাও, তাহলে আর একবার বলে দিই, যারা জানো তো জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই যে গ্রুপে জয়েন হও, অবভিয়াসলি ফ্রি তুমি নোটটা পেয়ে যাবে।
ডেসক্রিপশনে দেখো লিঙ্ক আছে। একটা প্রশ্ন দিতে পারে যে রান্নার সময় যদি আমরা কোনো একটা যে রান্না করছি, ওভেনে তো দেখালো কড়ার মধ্যে কিছু একটা রান্না হচ্ছে, তা সেই সময় ওই ঢাকনাটা যদি ঢাকনাটা আটকে দিয়ে কোনো জিনিস রান্না করি, তাহলে দ্রুত রান্নাটা হয়ে যায়, মানে দ্রুত সেই জিনিসটা সেদ্ধ হয়ে যায়। কেন হয়? এই প্রশ্নটা দিতে পারে, বা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে। কোনো একটা খাদ্যকে যদি আমরা প্রেসার কুকারের মধ্যে রান্না করি, তাহলে সেটা দ্রুত সেদ্ধ হয়ে যায় কেন? তার কারণ আমরা এক্ষুনি জেনে আসলাম। এই 3 নম্বর যেটা বোঝাচ্ছিলাম যে স্ফুটনাঙ্কের যে বিষয়ের উপর নির্ভর করে, তার যে 3 নম্বর যে প্রসেসটা, 3 নম্বর যে স্টেপটা, সেই স্টেপটার উপরে ডিপেন্ড করছে। মানে ক্লিয়ারলি যদি আমি বলি, দেখালো এই যে প্রেসার কুকার এই ঢাকনা আছে ছোট্ট করে একটা। তো প্রেসার কুকারের মধ্যে যদি কোনো কিছু রান্না করা হয়, তখন এর ভেতরে যখন আমরা তলা দিয়ে আগুন দিচ্ছি, তাপ দেওয়ার পরে এই ভেতরে থাকা জলটা বাষ্পে পরিণত হয়। প্রেসার কুকারের মধ্যে থাকা জলটা বাষ্পে পরিণত হয়। সেটা আমি ডাল রান্না করি, মাছ রান্না করি, মাংস রান্না করি, যাই করি না কেন, বা ভাত রান্না করি, ভাত তৈরি করার সময়, তো ভেতরে তো জল তো থাকবেই, সেই জলটা বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হলে দেখো এতটা পর্যন্ত জল আছে, খাবার জিনিস আছে, আর উপরে এতটা ফাঁকা, তাহলে ওই ফাঁকা অংশের মধ্যে বাতাস, এই যে জলীয় বাষ্পটা, যে জলটা, সেটা বাষ্পে পরিণত হচ্ছে, ভেতরে জলটা বাষ্পে পরিণত হচ্ছে। তো জলীয় বাষ্পটা ভেতরে প্রচুর চাপের সৃষ্টি করে। মানে চাপের সৃষ্টি করা বলতে প্রচুর পরিমাণে যখন বায়ুটা, জলীয় বাষ্পটা তৈরি হচ্ছে, তখন ওর মধ্যে একটু ঠাসাঠাসি ব্যাপারটা আসছে। মানে ট্রেনে গেলে যে ভিড়টা হয়, ভিড়ের মধ্যে যে চাপাচাপি হয়, সেই চাপের মতন ব্যাপারটা। তো প্রচুর চাপাচাপি হয়, তো সেই যে চাপের আমরা অনুভব করি, ব্যাপারটা ওইভাবে কল্পনা করো, ছবির মতন মনে রাখো, যে ওই রকম একটা চাপ আসে, ভেতরে এরকম একটা চাপের সৃষ্টি হয়। তখন এই বাতাসগুলো বাইরে বেরিয়ে যেতে চাইলেও বেরোতে পারে না, কারণ ঢাকনা দিয়ে আটকানো থাকে। এবার যেহেতু বায়ুর এর মধ্যে যে বাতাসের চাপটা, জলীয় বাষ্পের চাপটা অনেক বেশি, তাই জলীয় বাষ্পের যেহেতু চাপ বেড়ে গেছে, তাই এই তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে এবং বেশি উষ্ণ হয়ে যায়। পরিষ্কার কথা হচ্ছে বেশি উত্তপ্ত হয়ে যায়, বেশি উষ্ণতার বেড়ে যায়, এই ভেতরে থাকা খাদ্যের উষ্ণতা তখন বেড়ে যায়। আর উষ্ণতা যদি বেড়ে যায়, তাহলে তাড়াতাড়ি অবভিয়াসলি সেদ্ধ হয়ে যাবে। উষ্ণতা যদি ভেতরে বেড়ে যায়, তাহলে অবভিয়াসলি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো প্রেসার কুকারের এই কনসেপ্টের জন্যই প্রেসার কুকার তৈরি করা হয়েছে, যাতে এমন একটা জিনিস তৈরি করবে। বিজ্ঞানীরা প্রথম থেকে তো আর প্রেসার কুকার তৈরি হয়নি। প্রেসার কুকার কেন মাথায় আসলো? যাতে ভেতরে চাপ তৈরি হবে, তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায়, সেই একটা কনসেপ্ট নিয়ে কাজ করে তাই প্রেসার কুকার তৈরি করা হয়েছে। এবং প্রেসার কুকার তো এটা কনসেপ্টটা বোঝা গেল। এই প্রেসার কুকার শব্দটা না দিয়ে যদি বলে দেয় এমন একটা আমরা রান্না করছি, সেই রান্নার সময় যদি পাত্রটাকে ঢেকে রান্না করি, তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যায় কেন? তো একই কনসেপ্ট, শুধু আমরা শব্দ দুটোকে আলাদা করে দেবো। একটা প্রেসার কুকার যদি প্রশ্ন দেয়, তাহলে প্রেসার কুকার শব্দটাকে ইউজ করব। আর যদি বলে পাত্রের যদি ঢাকনা দিয়ে আমরা রান্না করি, তাহলে ওই পাত্রের ঢাকনা দিয়ে শব্দটাকে ইউজ করে দেবো, তাহলেই হয়ে গেল। তো এই প্রশ্নটা একদম ইজি, আমরা সহজেই পারলাম। এরপরে আমাদের জানতে হবে স্ফুটনের লিনতাপ কাকে বলে, সেইটা নিয়ে এগোবো। একটু লিখে নিই, তারপরে বলবো। ওকে, আমাদের একটা নতুন জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্ফুটনের লিনতাপ কাকে বলে। স্ফুটনের লিনতাপ যদি আমি একটা উদাহরণ দিয়ে প্রথমে বলি, যে দেখালো আমাদের জলকে ফোটাতে যেটা জল ফোটে কত ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। তো ওই 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটছে, কিন্তু সেটা গ্যাসে পরিণত হচ্ছে না, জাস্ট ফুটছে। এবার এই ফুটতে যখন তার গ্যাসে পরিণত হওয়ার প্রয়োজন পড়বে, তখন তার মধ্যে আর একটু তাপের প্রয়োজন পড়বে, তারপরে গিয়ে সে গ্যাসে পরিণত হবে। ফুটছে ঠিকই, বাট আর একটুখানি যদি জোর দিই, আর একটুখানি যদি বেশি তাপ দিই, তাহলেই সেটা গ্যাসে কনভার্ট হবে। তো এই যে সামান্য পরিমাণে যে এক্সট্রা তাপটা জুড়ে দেওয়া হচ্ছে, যে পরিমাণ তাপটা এক্সট্রা দেওয়া হচ্ছে, সেটাই হলো স্ফুটনের লিনতাপ। স্ফুটনের লিনতাপ হলো যে পরিমাণ তাপ যা একটা তরলকে গ্যাসে পরিণত করতে প্রয়োজন, যখন তার তাপমাত্রা অর্থাৎ উষ্ণতার পরিবর্তন হয় না। মানে গ্যাসে পরিণত করছে, আমি যেটা বললাম যে 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটছে, কিন্তু তার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। মানে 100 ডিগ্রি সেলসিয়াস আছে, সেটা 100তেই আছে, কিন্তু আর একটু তাপ জাস্ট একটু দেওয়া হচ্ছে। 100 ডিগ্রি সেলসিয়াসে যখন ফোটে, তখন তো আমরা নিচে থেকে আগুনটাকে তো সরিয়ে নিচ্ছি না, তাপ তো দিচ্ছি। তাহলে ওই অবস্থায় তাপ তো দেওয়াই চলছে, রানিং চলছে, তাপ দিচ্ছি। তো উষ্ণতার কোনো পরিবর্তন ঘটছে না, বাট সামান্য কিন্তু তাপ বাড়ছে, সামান্য, যেটা ওই উষ্ণতা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তাও সামান্য পরিমাণে বাড়ছে। ওই যে যতটা বাড়ছে, ওটাই হলো স্ফুটনের লিনতাপ। তো এক্সাম্পল বলছে
জল যখন 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছায় তখন তার গ্যাসের রূপান্তরের জন্য আরও তাপ প্রয়োজন হয়, সেটাই স্ফুটনের লীন তাপ। গেল স্ফুটনের লীন তাপ বুঝলাম। এবার আমরা এই জিনিসটা আগের দিনও বুঝেছি যে 1 গ্রাম যদি জল থাকে, জাস্ট 1 গ্রাম জল, সেই 1 গ্রাম জলকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফোটাতে থাকি তাহলে সেই জলটা পরিণত হয়ে যাবে বাষ্পে, কিন্তু সেই বাষ্পে পরিণত হওয়ার পরে কিন্তু তার টেম্পারেচার চেঞ্জ হবে না, সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তো 100 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে। তো এই যে 1 গ্রাম জলকে যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটানোর পরে সেটা বাষ্পে পরিণত হলো এবং 100 ডিগ্রি সেলসিয়াসেই আছে, তো জল থেকে বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনা সেটাকে বাষ্পীভবন বলে। আমরা জানি জল থেকে বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনা সেটাকে বাষ্পীভবন বলে আমরা জানি। এবং এই বাষ্পে পরিণত হওয়ার জন্য যে তাপটা দিতে হয়, যোগ চিহ্ন দেওয়া মানে যোগ করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে 537 ক্যালোরি তাপ, মানে এই জলের মধ্যে 537 ক্যালোরি তাপ যখন গ্রহণ করবে জলটা তখন এটা বাষ্পে পরিণত হবে। আর যদি বাষ্প থেকে তরলে পরিণত হতে চাই তখন আমাদের এই 537 তাপ যতটা গ্রহণ করেছিল ততটা ছেড়ে দেবে, তাই মাইনাস চিহ্ন দিয়েছি যে বিয়োগ করে দেবে, ছেড়ে দিলে আবার সেটা জলে পরিণত হবে। তো জল থেকে বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনা সেটাকে বাষ্পীভবন বলে, বাষ্প থেকে জলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। তো ঘনীভবনটা আমরা এক্ষুনি জানবো, এরপরেই জানবো। তো ঘনীভবনটা আমরা তো বুঝে গেলাম, আর পরে আলোচনা করব না, তো মাথায় রেখো যে ঘনীভবন হচ্ছে বাষ্প থেকে জলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। আর ঘনীভবন হওয়ার জন্য কতটা টেম্পারেচার ছাড়তে হচ্ছে, যে 537 ক্যালোরি তাপ ছেড়ে দিতে হচ্ছে। ক্লিয়ার হলো? এবার এটা কেন বোঝালাম? এটা বোঝালাম কারণ একটা প্রশ্ন করতে পারে না জলের স্ফুটনের বা স্টিমের, এই স্ফুটনের কথাটাকে স্টিম বলছে, তো স্টিম মানে হচ্ছে গরম জলের বাষ্প হওয়ার যে অবস্থা সেইটা, ঠিক আছে? স্টিমের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো বা বোঝাই, কি বোঝানো হয়? জলের স্ফুটনের লীন তাপ 537 ক্যালোরি তাপ বলতে কি বোঝানো হয়? 537 ক্যালোরি তাপ, এই যে 537 বলতে এই জিনিসটা, এই যে মাপটার কথা বলেছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, এটা একটা মান, হ্যাঁ একটা মাপ, যেটা বিজ্ঞানীরা ফিক্সড একটা মাপ বলে দিয়েছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে ফুটিয়ে সেটাকে 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 100 বাষ্পে পরিণত করে এবং 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থাকে। এবং এই জল থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য যে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয় বা গ্রহণ করাতে হয় জলের মধ্যে, তাহলে কি বাষ্পে পরিণত হচ্ছে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। যাই হোক, নোটসের মধ্যে লেখা আছে, তোমরা জিনিসটাকে দেখে নেবে, আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমরা এরপরে ঘনীভবন সম্পর্কে জানবো। এই যে ঘনীভবন এক্ষুনি জানলাম, তাহলে ঘনীভবন কি? বাষ্প থেকে জলে পরিণত হওয়ার যে ঘটনা সেটাকে ঘনীভবন বলছে। আগেই বলে আসলাম যে ঘনীভবন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই গ্যাস কোনো একটা বাতাসের মধ্যে যে বাষ্পটা আছে সেই বাষ্প জমে গিয়ে মানে ঠান্ডা ছেড়ে দেবে, ঠান্ডা হবে মানে গরমটা তাপটাকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে এই বাষ্প জিনিসটা তরলে পরিণত হয়। তো এই জিনিসটাকেই আমরা বলছি ঘনীভবন। তার মানে কি? পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। এই ঘনীভবনের জন্য 3টে জিনিস তৈরি হয়, মেঘ তৈরি হয়, কুয়াশা তৈরি হয়, শিশির তৈরি হয়, আরও অনেক কিছুই তৈরি হয়, তবে সেটা আমাদের লাগছে না। মেঘ, কুয়াশা আর শিশির। তো প্রশ্ন দিতে পারে যে মেঘ কিভাবে তৈরি হয় তা লেখো, বা মেঘ কিভাবে সৃষ্টি হয় তা লেখো। দিতে পারে কুয়াশা কিভাবে সৃষ্টি হয় তা লেখো, বা কুয়াশা ভোরবেলার দিকে কেন বেশি আর কি দেখা যায় বা গভীর রাতে কেন হয় সেটা লেখো। শিশির কেন সন্ধেবেলা না হয়ে গভীর রাতে বা ভোরের দিকে দেখা যায় সেটা লেখো। এই টাইপের প্রশ্ন আমাদের দিতে পারে। তো প্রথমে আমাদের জানতে হবে যে মেঘ কিভাবে সৃষ্টি হয়। মেঘ সৃষ্টি হওয়ার জন্য আমাদের পরিবেশ থেকে আশেপাশের নদী, নালা, খাল, বিল, ড্রেন, তারপরে আমাদের বডি, এই সব জায়গা থেকে যে জলটা আছে আমাদের শরীরের মধ্যে হোক বা নদী, নালা, খাল, বিলের মধ্যে, সেই জলটা বাষ্প হয়ে যায়। বাষ্প হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, আকাশের দিকে উঠে যাচ্ছে। উঠে যাওয়ার পরে দেখো বাতাসে তো উঠে গেছে, যত উপরের দিকে উঠছে এই বাষ্পটা, যত উপরের দিকে উঠছে তত ঠান্ডা হচ্ছে, যত উপরের দিকে উঠছে তত ঠান্ডা হচ্ছে।
এবার ঠান্ডা হচ্ছে, যেহেতু ঠান্ডা হতে হতে একটা সময় আসবে যেটা এই 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 যে বাষ্পটা আছে এটা জলকণায় পরিণত হবে। আর এই জলকণাগুলো বাতাসের মধ্যে মিশে থাকা যে ধুলোকণা, সেই ধুলোর মধ্যে আটকে যায়, সেই ধুলোকণার মধ্যে আটকে যায়, আটকে গিয়ে জলবিন্দুতে আর কি পরিণত হচ্ছে, আটকে যায়। এবং আটকে যাওয়ার ফলে যে জিনিসটা তৈরি হয় সেটা হলো মেঘ। মানে সহজ কথায় বোঝো, আমাদের গায়ের থেকে বা নদী নালা থেকে বাষ্প হলো, হওয়ার পরে আমাদের শরীরের থেকে বা নদী নালা, এই যে নদী নালা থেকে বাষ্প হলো হয়ে আকাশে আছে, আকাশে ভেসে আছে। এবার সেইগুলো ভেসে থাকা জিনিসগুলো ধুলোকণার সাথে আটকে যায়। এই ভেসে থাকা জিনিস ওটা তো আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হতে ঘনীভূত হয়, ঘনীভবন হয়, ঘনীভবন হয়ে হালকা হালকা জলকণা মতন তৈরি হয়, সহজ কথা। তো সেই জিনিসটা এই ধুলোর যে কণাগুলো তার সাথে মিশে যায়, মিশে গিয়ে কমপ্লিটলি জলবিন্দু বা জলকণায় পরিণত হয়ে যায়। আর যেটা তৈরি হয় সেটা হলো মেঘ। আর এই মেঘ আবার বৃষ্টির রূপে নিচের দিকে নেমে আসে। তো এইভাবে মেঘটা সৃষ্টি হয়, ঠিক আছে? গেল। কুয়াশা কিভাবে সৃষ্টি হয়? শীতকালে কুয়াশা কিন্তু আমরা দেখতে পাই। আর এটা কখন দেখা যায়? গভীর রাতে দেখা যায় বা ভোরবেলার দিকে দেখা যায়। মূলত ভোরবেলায় দেখা যায়, দিনের বেলায় কিন্তু আমরা দেখতে পাই না। ভূপৃষ্ঠের আশেপাশে, ভূপৃষ্ঠের সংলগ্ন কিছুখানি অঞ্চল বায়ুর স্তর ঠান্ডা হয়ে যায়, বায়ুটা ঠান্ডা হয় এবং তখন জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়। জলীয় বাষ্প আর কি মিশে যায়, জলীয় বাষ্প এই ঠান্ডা বাতাসের সাথে মিশে যায়, মিশে গিয়ে তোমার এই জলীয় বাষ্পটা ঘনীভূত হয়। জলীয় বাষ্পটা সেটা ঘনীভূত হয়ে মানে বিন্দু বিন্দু তৈরি হচ্ছে, এবার জলকণা কণা তৈরি হচ্ছে। এবার সেই জিনিসটাই কি হয়, বাতাসে মিশে থাকা যে ধুলোকণা তার সাথে মিশে আর কি কুয়াশা রূপের নিচের দিকে নেমে পড়ে, কুয়াশা রূপের নিচের দিকে নামছে। তো এই জিনিসটাকে কুয়াশা বলে। তো সেম প্রসেসে শিশিরটা তৈরি হয়। আর বলছি না, কারণ আমরা পরের টপিকটা জানবো তাপের ওই কীভাবে বহন হচ্ছে না হচ্ছে, ওটা তো বেশ একটু অনেকটাই আছে টপিকটা, তাই আর বেশি আলোচনা করছে না। এটা নোটসের মধ্যে আছে, পড়ে নেবা। সিম্পল জিনিস, যে রিলেটেড এই দুটো যেভাবে বোঝানো হলো সেম প্রসেসে ওটা হবে। সম্পৃক্ত শুধু একটা মানে বুঝে নাও, যে একটা শব্দ ইউজ করলাম, সম্পৃক্ত। সম্পৃক্ত কথাটার মানে হচ্ছে যুক্ত হওয়া, মনে রাখবা, যুক্ত হওয়া, ঠিক আছে? আমাদের যে জিনিসটা জানতে হবে এবার সেটা হলো পরিবাহী। কি বললাম? পরিবাহী। পরিবাহী কাকে বলে? পরিবাহী হলো যে জিনিসটা, কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কোনো কিছুকে নিয়ে যেতে পারে, মানে পরিবহন করতে পারে। কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তাহলে ওটাকে বলা হচ্ছে পরিবহন করা হলো। তার মানে আমি যদি বলি পরিবাহী কাকে বলে, যদি জিজ্ঞাসা করে যে পরিবাহী কাকে বলে, তাহলে বলবো যে মাধ্যম দ্বারা বা যার দ্বারা কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাকে পরিবাহী বলে। সহজ কথায়, আমি যদি এখন একটা ভ্যানে করে বা গাড়িতে করে বা অটোতে করে বা যাতে করে হোক, আমি এখান থেকে আরেক জায়গায় গেলাম, 1 কিলোমিটার 2 কিলোমিটার কোথাও একটা দূরে গেলাম, তাহলে আমি যার মাধ্যমে গেলাম সেটা হলো আমার পরিবাহী। আমি যেহেতু গাড়ির মধ্যে করে যাচ্ছি, তাই আমার কাছে ওই গাড়িটা হলো আমার পরিবাহী। তাহলে কারেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তারের মধ্যে দিয়ে, তার মানে তারটার পরিবাহী হলো, বা তারটা না, বিদ্যুৎ তার পরিবাহী, মানে ইলেকট্রিক বা কারেন্টের পরিবাহী হলো ওই তারটা। কি বললাম? কারেন্টটা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? তারের মধ্যে দিয়ে। তাহলে এই তারটা হলো ওই তড়িতের বা কারেন্টের পরিবাহী। যে জিনিসটার মধ্যে দিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, যে জিনিসটার মধ্যে করে, সেইটা হলো পরিবাহী। এবার পরিবাহী দু ধরনের হয়, একটা কুপরিবাহী আর একটা সুপরিবাহী। কু কথাটার মধ্যে দিয়ে, কু লিখি আগে শব্দটা, কুপরিবাহী আর সুপরিবাহী। তাহলে আমরা বলি একটা শব্দ কিন্তু বলে থাকি যে সুপুত্তর ছেলে বা ছেলে, কুলাঙ্গার, এই ধরনের শব্দগুলি ইউজ করি। তো সুপুত্তুর যদি বলি, তাহলে শব্দটা পুত্তুর শব্দটা, মানে পুত্তুরটা, এরা পুত্রটাকে পুত্তুর বলে অনেক সময়। তো সুপুত্তুর বা সুপুত্র বলতে বোঝায় যে ভালো ছেলে। আর যদি বলি কুপুত্র, তার মানে খারাপ ছেলে। তাহলে এখান থেকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে সু মানে ভালো আর কু মানে খারাপ। তার মানে যে মাধ্যম দ্বারা কোনো কিছু ভালোভাবে পরিবাহিত হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ভালোভাবে যেতে পারে, যে জিনিসটা দিয়ে, সেই জিনিসটাকে বলা হচ্ছে সুপরিবাহী। আর যেটার দ্বারা ভালোভাবে পরিবাহিত হবে না তাকে বলা হবে কুপরিবাহী। মানে কি, আরেকটু ক্লিয়ার করি। দেখালো একটা কারেন্ট যদি আমি একটা তারের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই, তো
তো খুব ভালোভাবে পরিবাহিত হবে, কারণ তার মধ্যে তামা হোক বা কিছু একটা আছে, লোহা টোহা যাই হোক আছে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে খুব ভালোভাবে। কিন্তু সেই জায়গাটা যদি আমি ওই কারেন্ট তারের বদলে যদি জল দিয়ে দিই আর কি, জলের মধ্যে দিয়ে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট পাঠানোর চেষ্টা করি, তাহলে কারেন্ট কিন্তু অত ভালোভাবে যাবে না, কারণ ওটা কিন্তু সুপরিবাহী না, বাট কুপরিবাহী। মানে কুপরিবাহী বলতে এটা মাথায় রেখো যে কুপরিবাহী মানে কিন্তু পরিবহন হবে না তা না, হবে, বাট সামান্য, মানে খুব কম ভালোভাবে পরিবাহিত হবে না। আর সুপরিবাহী মানে খুব ভালোভাবে পরিবাহিত হবে। তাহলে আরেকটু সাধারণ এক্সাম্পল নিই, যদি আমি এখন সাইকেলে করে ভাবি সারা ভারত ঘুরবো, তাহলে আমি সারা ভারত ঘোরার জন্য সাইকেলে করে কি ঘোরা মানে ভালো হবে? ভালো হবে না, কারণ সেটা মানে বিরাট টাফ ব্যাপার, খুবই টাফ। কিন্তু যদি আমি বলি যে আমি কোনো গাড়িতে করে কোনো একটা পার্টিকুলার, আমি ধরে নিই ট্রেনে করে ঘুরবো, যেটা ট্রেনে করে আর কি ঘোরাটা হবে, ট্রেনে করে যাব, তারপরে অন্য কোনো যানবাহন মানে মোটরওয়ালা কোনো গাড়ি থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা কিন্তু ভালো হবে, তার মানে ভালো পরিবহন আমরা করতে পারবো, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো। তাহলে ট্রেন বাস হলো সুপরিবাহী, আর সাইকেলটা হলো কুপরিবাহী হবে। ক্লিয়ার হলে এইভাবে মনে রাখতে হবে। তো এই জিনিসটা তো বুঝলাম। এবার জানতে হবে যে তাপ এক জায়গা থেকে যে অন্য জায়গায় যায়, তাপ তাপ হচ্ছে সবসময় বেশি, যেখানে তাপ আছে, যদি এই কালো পেনটার মধ্যে বেশি তাপ থাকে, বেশি উষ্ণ হয়, তাহলে এই পেনটা থেকে তাপ এই পেনটার মধ্যে চলে আসবে, নীল কালির পেনটার মধ্যে চলে আসবে। তার মানে বেশি তাপযুক্ত যে অঞ্চল, সেখান থেকে কম তাপের মধ্যে, বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার মধ্যে তাপ চলে আসে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে। কখনোই ঠান্ডা জিনিস থেকে গরম জিনিসের মধ্যে যাবে না, সবসময় গরম জিনিস থেকে ঠান্ডার মধ্যে আসে, সবসময় গরম জিনিস থেকে ঠান্ডার মধ্যে আসে। বুঝে গেল? তো এই ঘটনাকে বলা হচ্ছে তাপ সঞ্চালন। কি বলা হলো? তাপ সঞ্চালন। তো এই তাপ সঞ্চালনকে আমরা 3টে ভাগে ভাগ করি, মানে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য 3টে ভাবে আর কি যায়। কি কি ভাবে যায়? একটা তাপের পরিবহন পদ্ধতি হয়, তাপ পরিবহন পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই। তাপের পরিচলন পদ্ধতিতে হয়, আর এটা হচ্ছে তাপের বিকিরণ পদ্ধতি। এই 3টে ভাবে, তাহলে এ, এটা বি, এটা সি, 3টে ভাবে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তাহলে তাপের পরিবহনটা কি জিনিস? পরিবহন বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, মানে এটা কিন্তু কোনো আমি সংজ্ঞা হুবাহু বলবো না, আমি কনসেপ্টটা বলবো। সংজ্ঞা তোমরা বই দেখে ওই নোট দেখে পড়ে নেবা, দেখো কীভাবে বলছি, বা বই দেখে পড়ে নেবা, যে যার নোট প্রয়োজন সে নোট পড়বা, যার বই দেখে পড়লে হয়ে যায় সে বই পড়বা। তাপের পরিবহন পদ্ধতিটা কি? তাপের পরিবহন পদ্ধতি হচ্ছে, দেখালে এই জায়গাটা লোহার এরকম একটা দণ্ড আছে, তো লোহার দণ্ডের আমি যদি এই পাশে আগুন দিই, এ পাশে যদি আগুনের কাছে রাখি, এই জায়গাতে যদি আগুনের তাপ দিচ্ছি, তাহলে কি হয়? ধীরে 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 এই পাশটা বেশি উত্তপ্ত হয়, হতে 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 এই পাশের দিকে আস্তে আস্তে গরম হতে থাকে, হয়তো। তার মানে কোনো জিনিসের কিন্তু জায়গার পরিবর্তন ঘটছে না, এর মধ্যে যে এই যে লোহাটা, এই লোহাটার কি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে? না, যাচ্ছে না, ধীরে ধীরে জাস্ট উত্তপ্ত হচ্ছে। এবার কিভাবে হয় আমরা একটু যদি বলে দিই, সহজ কথায় যদি পরিষ্কারভাবে বলে দিই কেন হয়। এই লোহার যে দণ্ডটা, এই লোহার দণ্ডটাকে যদি আমরা জুম করে দেখি, তাহলে দেখতে পাবো এর মধ্যে অনেক অনেক ছোট ছোট অনুপরমাণু এগুলো আছে। এইগুলো আছে বিন্দু 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 মতো দেখাচ্ছি, এগুলো যখন এর উপরে যখন তাপ প্রয়োগ করা হয় না, তখন খুব কাঁপতে থাকে। যত বেশি তাপ প্রয়োগ করা হবে তত বেশি কাঁপতে থাকে। তো কাঁপতে কাঁপতে যত বেশি, দুটো জিনিসের মধ্যে ধরো এই একটা কণা আছে, এই একটা কণা আছে, দুটো যখন পাশে দাঁড়িয়ে কাঁপবে, এই যে কাঁপবে, তুমি হাত দুটোকে এরকমভাবে ঘষতে থাকো, তার মানে দেখবে আস্তে আস্তে ওই জায়গাটা গরম হতে থাকবে, এই জায়গাটা গরম হতে থাকবে যেখানটায় ঘষা খাবে। তো এরকম অসংখ্য কণাগুলো কাঁপছে বলেই, যত বেশি কাঁপবে তত বেশি গরম হবে। এই কাঁপছে বলেই ঘষা খাওয়ার ফলে গরম হয়। তো এই ঘষা খাওয়ার জন্য এই ধীরে ধীরে ঘষা খাচ্ছে, আর পাশের দেখালে এখান থেকে কোনো একটা কণা নড়ছে, তার পাশের জন্য ওর নড়া দেখে আর পাশের জন্য নড়বে, তার নড়া দেখে আরেকজন নড়বে, এইভাবে নড়তে থাকে। নড়তে গোটা জায়গাটা, বডিটা ধরেই যখন একসাথে নড়ছে পাশাপাশি ঘষা খাচ্ছে, ফলে ধীরে 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 গোটা দণ্ডটাই গরম হয়ে যায়। তা
এই যে এক জায়গা থেকে কোনো স্থান পরিবর্তন কিন্তু করলো না, দেখো ভেতরের অণুটণুগুলো কিন্তু স্থান পরিবর্তন করেনি, জায়গায় দাঁড়িয়ে জাস্ট কাঁপছে, তো এরকম কাঁপতে 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 কিন্তু গোটা বডিটা, গোটা দণ্ডটা গরম হয়ে যাচ্ছে। এইভাবে তাপের পরিবহন পদ্ধতিটা আর কি হয়ে থাকে। তাপের পরিবহন পদ্ধতি এইভাবে হয়, যে পদ্ধতিতে তাপ কোনো একটা উষ্ণতম অংশ থেকে, দেখা গেলো এই জায়গাটা আমি আগুন ধরিয়েছি, তার মানে আগুন তো উষ্ণতম একটা বস্তু, উষ্ণতা আছে ওর মধ্যে, তাপ আছে। তো ওই উষ্ণতম বস্তুর মধ্যে থেকে দেখা গেলো এই জায়গাটা থেকে আমি যখন এই জায়গাটা গরম করব, জাস্ট লোহার এইটুকু অংশ যখন আমি গরম করব, তাহলে সেই উষ্ণতম অংশ থেকে ধীরে 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 এইদিকে শীতলতম অংশের দিকে তাপটা সঞ্চালিত হয়, মানে পরিবাহিত হচ্ছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। যাওয়ার ফলে যে গরমটা হচ্ছে বা তাপের যে পরিবহনটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে তাপের পরিবহন পদ্ধতি, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেটা যাচ্ছে এইটাকে বলা হচ্ছে তাপের পরিবহন পদ্ধতি। আর এক্ষেত্রে কিন্তু বস্তুর কোনো জায়গার পরিবর্তন ঘটে না, শুধু এইটা মাথায় রাখতে হবে, বস্তুর কিন্তু জায়গার পরিবর্তন ঘটে না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা আসি, মানে তাপের পরিচলন পদ্ধতিতে যদি আসি, তাহলে তাপের পরিচলন পদ্ধতি জাস্ট তরল বা গ্যাসের মধ্যে হয়ে থাকে। এই কথাটা মাথায় রাখবে, তরল অ্যান্ড গ্যাস, এই দুটোর মধ্যে কিন্তু তাপের এই পরিচলন পদ্ধতিটা লক্ষ্য করা যায়। আর তাপের পরিবহন পদ্ধতিটা জাস্ট কঠিন জিনিসের মধ্যে এটা হয়ে থাকে, কঠিন জিনিসের মধ্যে তাপের বহন হয়। আর এই পরিচলনের পদ্ধতিতে তাপে গ্যাস আর তরলের মধ্যে পরিবহন হয়। কিভাবে হয় দেখালো, এটা তরলের পাত্র, এটা গ্যাসের পাত্র, তাহলে তরলের কিন্তু কণাগুলো মোটামুটি এটা গায়ে গায়ে থাকে, মোটামুটি গায়ে গায়ে থাকে, আর গ্যাসেরগুলো আরও কম গায়ে গায়ে থাকে। তো তরলের ক্ষেত্রে কী হয়, আমি যখন আগুন দেবো তখন কাঁপতে কাঁপতে এটা এক জায়গা থেকে অন্য জায়গা থেকে এখানে, এখান থেকে সেখানে, এরকমভাবে চারিদিকে ছড়িয়ে যেতে থাকে, ঘষা টষা খায়, ফলে আস্তে আস্তে গরম হয়ে যায় অণুপরমাণুগুলো, হ্যাঁ গরম হয়ে যায়। কিন্তু গ্যাসের ক্ষেত্রেও তাই হয়, যে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়ে গরম হয়। কিন্তু এই কঠিনের ক্ষেত্রে কিন্তু তা হচ্ছিল না, এইটাই শুধু ব্যাপার, যে এর ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে টড়ে গিয়ে কোনো মাধ্যমটা সরে গিয়ে তাই গরম হচ্ছে। তো আমি যখন গরম করবো, দেখবা যখন গরম করা হয়, কোনো ভাত রান্না করা হয়, তাহলে ভাত রান্না করার সময় যখন আমি নিচের দিক থেকে তাপ দিই, তখন এই নিচের যে জলটা সেটা আগে গরম হয়। নিচের যে, আমি যদি ফ্রেশ করে আঁকি, এই জায়গাটা ভালো করে বোঝো, হ্যাঁ, আমি যখন এই তাপ দেবো, নিচের দিয়ে তাপ দিচ্ছি, তাহলে নিচের জলটা আগে গরম হবে, গরম হয়ে গেলে হালকা হয়ে যাবে, ফলে এক পাশ দিয়ে জলটা উপরের দিকে উঠে যাবে, তারপরে এই জায়গাটা ঠান্ডা, যে উপরের যে ঠান্ডা জলটা আছে সেটা নিচের দিকে চলে আসবে, তারপরে সেটা আবার গরম হবে, আবার উপরের দিকে উঠবে। তো এইভাবে কিন্তু টকবক করে ফুটতে থাকে, তাহলে কিন্তু জায়গার পরিবর্তন করছে। তো জায়গার পরিবর্তন করে যে পরিবহনটা হয় সেটাকে বলা হচ্ছে তাপের পরিচলন পদ্ধতি। সেটা তরল আর গ্যাসের ক্ষেত্রেই হয়ে থাকে শুধু। আর একটা জিনিস এর সাথে একবারে আমি বলে দিচ্ছি, এই যে তলার দিকটা আমি গরম করলাম, গরম করার পরে এই যে গরম হওয়ার পরে যে উপরে উঠে গেল, এই জায়গাটা ঠান্ডা জিনিসটা আবার নিচের দিকে নেমে গেল, আবার নিচেরটা গরম হয়ে আবার উপরের দিকে উঠে আসবে, এই যে বারবার যে ঘুরতে থাকে, এর ফলেই তো ভাতটা ফোটে বা কোনো জলটা ফুটছে। তো এই যে ঘটনাটা ঘটছে, এই যে চক্রাকার ঘটনাটা ঘটছে, এটাকে বলা হচ্ছে পরিচলন স্রোত। পরিচলন স্রোত মনে রেখো। আমরা কিন্তু একসাথে এখানে আর একটা টপিক জেনে গেলাম, যে পরিচলন স্রোতটা কি, এইটা। আচ্ছা, এর ব্যাপার আরও জানবো আমি একটু, মানে সব করে আগে ডিফারেন্স বুঝে নিই, তারপরে একবারে এসে আবার বলবো, হ্যাঁ। পরিচলন স্রোত হলো, আর তাপের বিকিরণ পদ্ধতি হচ্ছে কোনো মাধ্যম লাগে না ভাইয়ের, যে পদ্ধতিতে তাপ কোনো মাধ্যম ছাড়াই, দেখো এখানে জল মানে তরল, গ্যাস বা কঠিন কোনো মাধ্যম নেই, কোনো মাধ্যম ছাড়া, মানে শূন্য মাধ্যমে, যেখানে বাতাস নেই, সেই জায়গা দিয়েও চলে যেতে পারে। তো সেখানেও যখন বেশি উষ্ণতম অঞ্চল থেকে কম উষ্ণতম অঞ্চলের মধ্যে যেতে পারে, তাকে আর কি বিকিরণ বলে। আর এটা মূলত কোনো রশ্মির মাধ্যমে আর কি যায়, মানে এই সোজাসুজি পথে আলো চলে যাচ্ছে, আর আলো গেলেই সেখানে তাপ আসবে। যেরকম সূর্য থেকে আমাদের পৃথিবীর মধ্যে আলো আসছে, ফলে তাপও আসছে, ফলে তাপ আসছে, কারণ পৃথিবী থেকে, সূর্য থেকে, দেখো এখানে কিন্তু কোনো মাধ্যম নেই মাঝখানে, সূর্য থেকে পৃথিবীর মধ্যে আসার সময় মাঝখানে কোথাও বাতাস আছে, নেই তো, তার মানে মাধ্যম নেই, সেখানে অক্সিজেন নেই, কোনো কিছু বাতাস নেই, তার জন্য ওখান থেকে এত দূর আসার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়ছে না। তো এই আসার জন্য যে পদ্ধতিতে এটা আসছে তাপটা, সেটা হলো বিকিরণ পদ্ধতি। আচ্ছা, একটা দেখালো বাল্ব জ্বলছে, আমার এখানে 2-3টে লাইট জ্বলছে, এখানে দুটো আছে দুপাশে, আর একটা জ্বালায়নি কারণ বোর্ডের উপরে আলো করতে দেয়। তো এই যে আলোগুলো জ্বলছে, লাইটগুলো, এই লাইটের থেকে তো একটা তাপ বেরোচ্ছে, আমরা হয়তো বুঝতে পারছি না, বাট হালকা হলেও বেরোচ্ছে তাপ, আমরা ধরলে বোঝা যায় বেশি গরম হয়েছে তাই।
তো এই যে তাপটা বের হয়, তো এই তাপটা বের হওয়ার পরে এই যে আমাদের একটা হালকা হালকা অনুভব হতে পারে যে এটা গরম গরম লাগছে, এটা বিকিরণ পদ্ধতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, বিকিরণ পদ্ধতিতে ছড়াচ্ছে। বোঝা গেল? তো এইভাবে বিকিরণ পদ্ধতি ইউজ হয়। আচ্ছা, বিকিরণ পদ্ধতি গেল, বিকিরণ পদ্ধতি সম্পর্কে খুব একটা জানা লাগবে না, এইটুকু জানলেই এনাফ। আমরা তাপের পরিচলন পদ্ধতি সম্পর্কে আরেকটু জানবো। তো তার আগে আমরা পরিবহন পদ্ধতিটা সম্পর্কে আগে জেনে নিই। হ্যাঁ, দেখো, আমরা তাপের সুপরিবাহী কুপরিবাহী শব্দটা তো পড়ে আসলাম কি না? তো সেইটা আমাদের কাজে লাগবে, মাথায় থাকে যেন। এখান থেকে প্রশ্ন দিতে পারে যে তাপের যে পরিবহন যে পদ্ধতি, এর মধ্যেই আমাদের এই অংশটা আছে যে শীতকালে আমাদের ওই যে কাপড় দিয়ে বা যে সুতো দিয়ে আমাদের তৈরি, উলের কাপড় হোক বা যাই হোক, তৈরি যে পোশাক, সেই পোশাক একটা পরার বদলে আমরা যদি দুটো পরি তাহলে আমাদের বেশি গরম বোধ হয় কেন? প্রশ্ন করতে পারি। আমরা একটার বদলে ওই সেম টাইপেরই কাপড় দুখানা যদি পরি তাহলে আমাদের গরম বোধ হয় কেন? কারণ হচ্ছে, আমরা ধরো এই যে একটা ধরো জামা গায়ে দিয়েছি, এই জামা আর জামার স্কিনের মধ্যে একটা মাঝখানে বাতাস ঢুকে আছে। সেই বাতাস বা বায়ু তাপের কুপরিবাহী। কি বললাম? তাপের কুপরিবাহী। মানে খারাপ, কুপরিবাহী মানে তাপ ভালো পরিবহন করে না। বাতাস হচ্ছে তাপের কুপরিবাহী, বায়ু বা বাতাস। তার মানে আমাদের এই মাঝখানে তো বাতাসটা ঢুকে আছে, সেই বাতাসটা কিন্তু তাপের কুপরিবাহী, মানে ভালো তাপ পরিবহন করবে না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে না, মানে ট্রান্সফার করবে না। মানে আমি যদি এখানটায় গরম করি কোনো কিছু, এটা যদি লোহার হতো তাহলে আমি এখানটায় যদি গরম করতাম তাহলে এইভাবে সরে যেত, তাপটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়তো। তো আমি যখন ভেতরের দিক থেকে যদি একটা বাতাস যদি হয়, সেই বাতাসটা যদি আমি গরম করি তাহলে বাতাসটার এক পাশ থেকে আর এক পাশের মধ্যে খুব একটা মানে গরম যাবে, কিন্তু সেইভাবে যাবে না, ধীরে ধীরে যাবে, খুব সামান্য। তো ব্যাপারটা হয়, শীতকালে আমাদের বডিতে একটা গরম আছে, শরীরে একটা গরম আছে, সেই গরমটা ভেতরে যে তাপটা আছে, ভেতরে যে বায়ুটা আছে, সেই বায়ুর মধ্যে বায়ুটাকে ভেদ করে আমার শরীরের যে গরমটা সেটা বাইরের দিকে আসতে পারে না, শরীরের যে গরম সেটা বাইরে আসতে পারে না। আর বাইরের যে ঠান্ডা সেটা ভেতর দিকে যেতে পারে না, শীতকালের কথা বলছি। তো বাইরের যে ঠান্ডা সেটা ভেতর দিকে যেতে পারছে না, তাহলে ভেতরের গরম বাইরে আসছে না, আর বাইরের ঠান্ডা ভেতরে যাচ্ছে না, কারণ মাঝখানে একটা প্রলেপ রয়েছে বাতাসের। এবং আমি যদি দুটো জামা পরি, সেম টাইপের দুটো জামা পরি, তাহলে দুটো লেয়ার তৈরি হয়ে যাবে। প্রথম জামার একটা লেয়ার দেখালো, এই যে আমার বডি, আর এই জায়গাটা একটা বাতাসের লেয়ার তৈরি হচ্ছে। আরও একটা জামা পরলে এই জায়গাটা আরও একটা বাতাসের লেয়ার তৈরি হবে। তাহলে এই জায়গা থেকে তো আমাদের বাতাস, আমার শরীরের যে গরম সেটা বাইরে যাবে না, আর যদিও সামান্য পরিমাণে যায় তাহলে সেটা গিয়ে দ্বিতীয় যে স্তর সেই জায়গাটা আটকে যাবে, ফলে আরোই যাবে না বাইরের দিকে, আরও তাপ বেরোতে পারবে না। তাহলে বেরোতে যদি না পারে তাহলে আমাদের আরও বেশি গরম বোধ হবে, কারণ আমাদের শরীরের যে উষ্ণতাটা সেটা আটকে আসলে গরম গরম লাগছে। তো এই কারণে আমরা যদি একটার পরিবর্তে দুটো জামা গায়ে দিই তাহলে আমাদের বেশি আরাম বোধ হয় বা গরম লাগে। এই সেম প্রশ্ন এইভাবে দিতে পারে যে আমরা যে উলের পোশাক পরি, শীতকালে উলের পোশাক পরি, তো উল জাতীয় বা তুলো জাতীয় পোশাক পরি, তো এটা পরার কারণ কি? কারণ ওর মধ্যে অসংখ্য ফাঁকা ফাঁকা অংশ থাকে। মানে আমি যদি তুলোর যদি জিনিসটা দেখো, মানে কি বলো, সফট যে চাদরগুলো হয় বা যাই হোক যেটা আমরা গায়ে দিই, সোয়েটার হোক বা যাই হোক, যেটা তুলো জাতীয় হয়, মানে খুব সফট হয়, তার মধ্যে বাতাস অনেক গ্যাপ থাকে, তার জন্য বাতাস ওর মধ্যে আটকে যায়, ভেতর দিকে বাতাসটা আটকে যায়। সোয়েটারের ভেতরে যদি তুলো জাতীয় জিনিস থাকে তাহলে ওর মধ্যে বাতাসটা আটকে যায়। এবার আটকে গেলে এই সেম প্রসেস, যে বাতাসে একটা লেয়ার তৈরি হয়ে গেল যেটা ভেতরের বা শরীরের গরমটাকে বাইরে আসতে দেয় না, আর বাইরের ঠান্ডাটাকে ভেতরে ঢুকতে দেয় না, ফলে আমাদের আরাম বোধ হয়। এই কারণে উলের জিনিস পরে। ঠিক আছে, এই প্রশ্ন গেল। আরও হয়, কি হয় আমি বলছি। যেরকম ধরো প্রশ্ন দিতে পারে যে শীতকালে আমরা দেখি যে পাখিরা তাদের পালক ফুলিয়ে বসে থাকে, কেন থাকে? কারণ হচ্ছে, বা কুকুর বিড়ালরাও অনেক সময় নিজের লোমগুলো খাড়া খাড়া করে একটু ফোলা ফোলা ভাব রাখে, কেন রাখে? কারণ তাদের ওই যখন লোমগুলো বা পালকটা যখন ফুলিয়ে রাখে তখন পালকের ভেতরে দেখো, একটা পাখি আছে, পাখিটা এরকম পালকগুলো ফুলিয়ে রেখে দিয়েছে, তাহলে ভেতরে অনেক গ্যাপ তৈরি হয়ে গেল, ওর মধ্যে বাতাস জমা থাকছে,
বাতাসটা জমা আছে। এবার সেই বাতাসটা ওই পাখিটার বডির যে টেম্পারেচার সেটা ওই বাতাসের মধ্যে আটকে যাচ্ছে, বাতাসটাকে ভেদ করে বাইরে পাঠাতে দিচ্ছে না, আর বাইরের ঠান্ডা ওর মধ্যে কম ঢুকছে, ফলে পাখিটা গরম বোধ করে, তার জন্য ওরকমভাবে ফুলে থাকে। বা পাখির ক্ষেত্রেও তাই হয় এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও তাই হয়। তো এইটা ভালোভাবে লেখা, এই জিনিসটাই লিখতে হবে গুছিয়ে। তো এটা আমার নোটসে লেখা আছে, তোমরা দেখে নেবা। আর আমি তাই লিখছি না, লিখতে গেলে প্রচুর টাইম নষ্ট হয়, বরঞ্চ এইভাবে গল্পের মতন বোঝালে আরও ভালো বোঝা যায় আমার মনে হয়, ঠিক কিনা? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে শীতকালে হাতিরা গায়ে ধুলো মাখে কেন? কারণ কি বলি, এইটা যদি হাতি হয়, মানুষ ধরেছিলাম প্রথমে, এখন হাতি ধরে নাও, তো এই হাতি যদি গায়ে ধুলো মাখে তাহলে আমাদের যেরকম জামা পরি না, তো ওদের তো জামা পরার কায়দা নেই, তো ওরা ওই ধুলো মাখছে, তাই ধুলো আর ওদের স্কিন এই দুটোর মধ্যে একটা লেয়ার তৈরি হয়ে যায়। এই ধুলোর স্তর আর স্কিন এই দুটোর মধ্যে, চামড়ার মধ্যে একটা লেয়ার তৈরি হয়ে যায়, একটা ফাঁকা অংশ তৈরি হয়, ফাঁকা জায়গা থাকে যেখানটায় বাতাস জমা থাকে, বাতাস ঢুকে ঢুকে থাকে। তো এবার বাতাস যেহেতু জমা থাকছে, তাহলে ওই শরীরের ভেতরের যে টেম্পারেচার সেটা বাইরে আসতে পারে না, আর বাইরের টেম্পারেচার ঢুকতে পারে না, শীতটা ঢুকতে পারে না, ফলে তারা তাদের শীতের হাত থেকে কিছুটা বাঁচে, তাই এরকমভাবে ধুলো মাখে। বুঝে গেল? এইগুলোই সেম টাইপেরই অ্যান্সার সবকটাই আমাদের বলতে হচ্ছে। হ্যাঁ, একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইগলু কি? আমরা এই পার্টের মধ্যেই পড়বো, তাই এখানটা ইগলু শব্দটাকে লিখছি। হ্যাঁ, ইগলুর যে জায়গাটা যেখানে ইগলুগুলো বেশি বিশেষভাবে তৈরি হয়, সেই জায়গাটার নামটা বেশ ইম্পর্টেন্ট আর খটোমটো, তাই লিখে নিচ্ছি। হ্যাঁ, প্রথম কথা বলি, ইগলুটা কি জিনিস। ইগলুটা হলো শীত যেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, মানে সবসময় ঠান্ডা, মাইনাসের টেম্পারেচার থাকে, যেখানে বরফ পড়ে, সেই সব জায়গায় বরফের তো স্তর জমে যায়। তো সেই বরফগুলো দিয়ে একটা এরকম ঢিবি মতন করে, দেখলো এই যে বরফ বরফ পড়ে আছে নিচে, আর বরফের লেয়ার দিয়ে 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 এরকম একটা গোল ঢিবি মতন একটা ঘর তৈরি করে, ঢিবি মতন একটা ঘর তৈরি করে, যার মধ্যে এই ঢিবি মতো এরকম ছোট একটা গেট থাকে, আর মোটামুটি ঢিবি মতন একটা ঘর থাকে। ঠিক আছে, বরফ দিয়ে তৈরি গোটাটাই। আর বরফ কিন্তু কুপরিবাহী হয়, তাপের কুপরিবাহী মানে ভালো পরিবহন করে না। তাই এর মধ্যে যদি কোনো মানুষ থাকে, তাহলে বাইরের যে ঠান্ডা পরিবেশ না, তার থেকে অনেকটা কম ঠান্ডা থাকে, তার থেকে অনেক কম থাকে ভেতরে ঠান্ডা, মানে গরম থাকে পরিবেশটা। তাহলে কি হয়, কেন গরম হয়? কারণ এই ভেতরের মধ্যে যখন মানুষটা থাকছে, তখন মানুষটার শরীরের যে তাপ সেটা তো বাইরে বেরোচ্ছে, বেরিয়ে যেহেতু বরফ হচ্ছে তাপের কুপরিবাহী, তার মানে পরিবহন করবে না, মানে এইভাবে ট্রান্সফার করবে না, তবে গলে যেতে পারে, বরফটা গলবে ঠিকই, বাট পরিবহন করবে না, তাহলে বাইরে বেরোবে না, তাপটা বাইরে বেরোবে না, ভেতরে আটকে যাবে। ভেতরে যখন আটকে যাবে, তখন ভেতরটা গরম গরম আস্তে আস্তে হয়ে যাবে। দেখবে ঘর যখন আমরা বন্ধ করে রেখে দিই, জানলা দরজা সব কিছু বন্ধ করে রেখে দিই, আস্তে 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 গরম হয়ে যায়। কেন গরম হয়? কারণ আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ছাড়ছি, এর জন্য আমাদের ভেতর থেকে তাপ বেরোচ্ছে, আমাদের স্কিন বা গায়ের মধ্যে থেকে একটা তাপ বেরোচ্ছে, এর ফলে ধীরে 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 ঘরটা গরম হয়ে যায়। তার জন্য উপরের দিকে ঘুলঘুলি বলে একটা ধরনের জিনিস থাকে, যেগুলো ফাঁকা ফোঁকা আর কি থাকে ঘরের উপরের দিকে, তো ওই জায়গা দিয়ে তাপগুলো বেরিয়ে যায়, এই কারণে মোটামুটি ঘুলঘুলিগুলো তৈরি হয়। এই রিলেটেড আরও একটা প্রশ্ন আছে, সেটা আমি বলছি, এখনই বলে দিই। যাই হোক, এই যে ঘুলঘুলিগুলো তৈরি কেন করা হয়, এর কারণ জিজ্ঞাসা করতে পারে। কারণ কি, যখন আমরা প্রচুর পরিমাণে আমরা যেহেতু শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বা আমাদের কি বললাম, আমাদের শরীরের থেকে একটা উষ্ণতা বের হচ্ছে, যা ঘরের মধ্যে আটকে যায়। এবং যেহেতু উষ্ণ বাতাস আমরা যেহেতু গরম নিঃশ্বাস ছাড়ছি, প্রশ্বাস নিঃশ্বাস এগুলো ছাড়ছি, ফলে সেই গরম বাতাসটা উপরের দিকে উঠে যায়। গরম জিনিস তো ঠান্ডা হালকা হয়ে যায়, তখন উপরের দিকে উঠে যায়, বাতাসটা উপরের দিকে উঠে যায়, আর উপরের দিকে উঠে গেলে তখন উপরের দিক থেকে বাইরে বেরোনোর একটা পথ করে দেওয়ার প্রয়োজন, তার জন্য ঘুলঘুলি বা ওই কোনো ফাঁকা জায়গা রাখা হয় যেখান থেকে বেরিয়ে যায়। আর জানলা দরজা খোলা রাখলে সেখান থেকে অক্সিজেন ঢোকে, নাহলে অক্সিজেনের অভাব হবে। শীতকালে গ্রামের দিকে অনেক সময় কী হয় জানো, আগুন জ্বালিয়ে রেখে দেয়, ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে, ছোট্ট একটা অঞ্চলে আগুন জ্বালিয়ে রেখে দিচ্ছে এবং রেখে দিয়ে ঘুমিয়ে পড়ছে দেখালো। কিন্তু এই ঘুমানোর সময় তাদের তো খেয়াল থাকে না যে আগুন কতটা জ্বলছে বা না জ্বলছে, কি হ্যাঁ হচ্ছে কি না হচ্ছে, চারিদিকে ঘরটার বন্ধ করে দেয়, ফলে ঘরের মধ্যে তো গরম হয় ঠিকই,
ঘরের মধ্যে গরম হয় ঠিকই, কিন্তু আগুন যখন জ্বলে না তখন অক্সিজেন কমে যায়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। আর আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তখনও আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, তার মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। ফলে এমন একটা সময় আসে যখন অক্সিজেন পুরো কমে যায়, আর তাছাড়া বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস তৈরি হয় ওই আগুন জ্বলার ফলে। আর সেই গ্যাসটা যখন আমরা নিই, ঘুমের মধ্যেই যখন নিতে থাকবো, তখন আস্তে আস্তে আমরা বুঝতেই পারবো না, ঘুমের মধ্যে টপকে যাবো, ঘুমের মধ্যে মারা যাবো। তার জন্য ঘরের মধ্যে কমপ্লিটলি আগুন জ্বালিয়ে কখনো বন্দি করে রাখতে নেই, ঘরটা কোনো জানলা দরজা খুলে দিতে হয়, জানালা দরজা খুলে দিতে হয়। দেখবে গ্যাসে রান্না করার সময় বা আগুনে রান্না করার সময় আমরা ওই উনুনটাকে জানালার সাইডে বা ওই এখন তো কি বলে যেটাকে, ওই নামটা ভুলে গেছি আমি, যেখান থেকে আমরা যা রান্না করছি তার ভাপ বা ওই গ্যাসটা বা ধোঁয়াটা সব উপরের দিকে উঠে আছে, টেনে নিচ্ছে, বাইরের দিকে ছেড়ে দিচ্ছে। ওই মেশিনগুলো লাগাচ্ছে কারণ ওই কার্বন ডাই অক্সাইডের যেটা উৎপন্ন হচ্ছে সেটাতে বাইরে চলে যায়, সেটাতে ভেতরে যাতে আটকে না থাকে, এই কারণ। বোঝা গেল? আর তাছাড়াও জানালা রেখে দেয়, কারণ জানালা ওখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারে যাতে অক্সিজেন ঢুকতে পারে, এই বিভিন্ন পথ। বোঝা গেল? তো এই টাইপের কোনো একটা রিলেটেড প্রশ্ন দিতে পারে। তো এই ইগলুটার মধ্যে কিন্তু আবহাওয়া গরম থাকে বাইরের তুলনায়, তার জন্য ইগলু তৈরি করা হয়, এটা তো বোঝা গেল, বরফ কেটে কেটে তৈরি করা হয়, এটা তো বোঝা গেছে। এই ইগলু কোথায় তৈরি করা হয় সেইটা একটা দিতে পারে। দেখো, বলা হচ্ছে গ্রিনল্যান্ডের থুলে অঞ্চলের এস্কিমোদের বরফের তৈরি ঘরকে ইগলু বলে। তার মানে এই যে নাম কটা মনে রাখতে হবে, যে গ্রিনল্যান্ড জায়গার নাম, থুলে অঞ্চলের, গ্রিনল্যান্ডের থুলে বলে যে জায়গা, সেই অঞ্চলের এস্কিমো বলে মনে হয় কোনো সম্প্রদায় আছে, তাদের যে বরফের তৈরি ঘর সেটাকে ইগলু বলা হয়। আচ্ছা, আমাদের প্রথম অংশ মোটামুটি শেষ। এই পরিচলন স্রোতে তাপের পরিচলন পদ্ধতি নিয়ে যদি কিছু রিলেটেড প্রশ্ন থাকে সেটা বলি। ওকে, যেটা আমি বললাম যে ঘরের ওই ঘুলঘুলিগুলো তৈরি করা হয় কেন, ঘুলঘুলি বা ফাঁকা জায়গা রাখা হয় কেন, এই প্রশ্নটা এই পরিচলন স্রোতের মধ্যে থেকে আসে। তো এই পরিচলন স্রোত, কারণ বাতাস, ধরো আমি যদিও শ্বাস ছাড়ছে, এই যে গরম বাতাসটা বেরোচ্ছে, সেই গরম বাতাসটা তো উপরের দিকে উঠে যাচ্ছে, তো এটা উঠছে কীভাবে? পরিচলন স্রোত, আমরা এক্ষুনি পড়ে এসেছিলাম, এই জায়গায় পরিচলন স্রোত বলে লিখেছি। সেই পরিচলন স্রোতের যে পদ্ধতিটা, উপরের দিকে গরমটা উঠছে, এটাই তো পরিচলন স্রোত। তো সেই জিনিসটা এই রিলেটেড, মানে ওই যেটা টপিকটা বুঝতেই পারছো নিশ্চয়ই, তো এই প্রশ্নটা দিতে পারে। হ্যাঁ, তো লক্ষ্য রেখো। তারপরে আরেকটা প্রশ্ন, শীতকালে বন্ধ ঘরে হ্যারিকেন বা আগুন জ্বালিয়ে ঘুমানো অত্যন্ত বিপজ্জনক কেন? বললাম যে যখন আটকে রাখা হয় তখন ওই অক্সিজেনের পরিমাণ কমে যায়, বিষাক্ত গ্যাস তৈরি হয়, ফলে ঘুমের ঘরে টপকে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা বলেছিলাম একটু আগেই। তো থার্মোফ্লাস্ক কি উচ্চারণ এরকমই হবে, বাট বানান দুক্ষেত্রে আমরা দুরকমভাবে লিখতে পারি। থয়াকার ময়রেপ ওকার, ফয়লয় আঁকা দন্তস্ব ক, আলাদা আলাদা করে। আর থা ময়রেপ ওকার থার্মো, ফয়লয় আঁকা দন্তস্বয় ক, এইটাই আমার মতে ভালো বানান আর কি। তো দেখো জিনিসটা কি, জিনিসটা হলো এমন একটা আমাদের পাত্র দরকার যার মধ্যে অনেকক্ষণ ধরে আমরা উষ্ণতাকে সেম রাখতে পারবো, মানে ঠান্ডা থাকলে সেটাকে ঠান্ডা রেখে দিতে পারবো অনেক সময় ধরে। আমি কোনো একটা জিনিস আছে যেটাকে গরম জিনিস, সেটাকে গরম রাখতে চাইছি, তো সেটাকে গরম রাখা যায়। যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাই, এইটাই মনে হয় নাম, আমার খেয়াল নেই, বাচ্চাদের দুধ বা জল খাওয়ানোর সময় আমরা সাধারণত বাচ্চাদের তো এখন ওই গুঁড়ো দুধের মধ্যে কী মেশে আমি জানি না, তো পাউডার কোয়ালিটির দুধ যেটা জলের মধ্যে গুলে তাই বাচ্চাদেরকে খাওয়ানো হয়, একদম ছোটো যে বাচ্চাগুলো তাদেরকে তো খাওয়ানো হয়। তো সেটার জন্য যে মেশিনটা, যে পাত্রটা, যে বোতল কোয়ালিটি যে লম্বা করে যে মেশিনটা, ওটাকে কি বলে, এটাই মনে হয় নাম, ফ্লাস্ক বলে বোধহয় শুধু। তো ওই জিনিসটা, ওই মেশিনটা যা, ওটার ওই জিনিসটাই এখানে আঁকা হয়েছে, পরিষ্কার কথা, আর কিছুই না। তো ও কীভাবে কাজ করছে সেই সমস্ত ব্যাপারগুলো আমরা জানবো। সহজ কথা হচ্ছে ছবিটাতে বুঝি, আমরা যে বাইরের যে প্লাস্টিকের বর্ডারটা দেখি না, সাধারণত ওই যে বোতলটার কথা বলছি ওটার আমি বাইরে ব্ল্যাক কালিতে এরকমভাবে গোটাটা চারকোনা বক্স করে দিয়েছি, বাইরের প্রলেপ যেটাকে দেখি আমরা, ঠিক আছে। ওর ভেতরের কি হয়, ওর ভেতরের দুখানা দেওয়াল থাকে, এই নীল একটা বাইরের পর্দা এঁকেছি আর একটা ভেতরের দেয়াল এঁকেছি, এরকম দুখানা দেওয়াল থাকে। এরকম দুখানা দেয়ালের এই যে বাইরের দেয়াল, সেই বাইরের দেয়ালের ভেতরের পোর্শন, বাইরের দেয়ালের ভেতরের যে জায়গাটা, সেই জায়গা দিয়ে রূপোর প্রলেপ থাকে। এই বাইরের প্রলেপ, এই ভেতরের প্রলেপটা, বাইরের পর্দার ভেতরের জায়গা দিয়ে, ভেতরের দেওয়ালে রূপোর প্রলেপ থাকে, যে কারণে চকচকে হয়। আর ভেতরের দেয়ালের বাইরের জায়গা দিয়ে দুপাশে, বাইরের জায়গা দিয়ে হচ্ছে
রূপোর প্রলেপ থাকে। ফলে এই পাশের মানে আমি যদি এই মাঝখানে দাঁড়াই থাকি, তাহলে এ পাশও দেখবো চকচকে, ও পাশে দেখবো চকচকে। বোঝা গেল? আর এটা মূলত কাঁচ দিয়ে তৈরি, বোঝা গেল? তা এই যে ব্যাপারটা হলো যে এর মধ্যে যদি গরম জল বা ঠান্ডা জল রাখি তাহলে বেশি সময় ধরে ঠান্ডা থাকবে, কারণ এই জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা দেখছি, এই ফাঁকা জায়গার মধ্যে বাতাস ভরা থাকে, খুব কম ভরের বাতাস ভরা থাকে। সহজ কথা, বাতাস অনেকটা বের করেও দেওয়া হয়, খুব কম রাখা হয় ভরের। ফলে কি হয়, এই ভেতরের গরমটা এর বাইরে বেরোতে পারে না, আর বাইরের গরমটা ভেতরের দিকে আসতে পারে না। পরিবেশের বাইরে ঠান্ডা হোক বা গরম হোক, সেটা ভেতরের দিকে আসতে পারে না। এই প্লাস্টিকের পর্দা, তারপরে বা পলিথিন, তারপরে এইটা এতগুলো দেয়াল টেয়াল ভেদ করে না ভেতরে যেতে পারে না। ফলে গরম জিনিসটা গরমে থেকে যায়, আর ঠান্ডা জিনিসটা ঠান্ডায় থেকে যায়। এই হলো ব্যাপার, আর কিছুই না, আরও ডিটেল আছে। মূল বিষয় এটাই। আর উপরে যে ছিপি মানে ঢাকনা থাকে, সেই ঢাকনাটাও তাপের কুপরিবাহী রেখে আর কি রাখা হয়, যাতে ওখান থেকে গরমটা, ভেতরের গরম জিনিসটা বাইরে, গরম ভাবটা যাতে বাইরে বেরিয়ে না যেতে পারে, তার জন্য ওই ঢাকনাটাও কুপরিবাহী আর কি রাখা হয়, যাতে ভালো পরিবহন না হতে পারে। তো এই সমস্ত মাথায় রেখে ডিজাইনটা তৈরি করা হয়। ব্যাপার হলো এইটাই। জাস্ট তোমার প্রশ্ন এখান থেকে দিলে কি দেবে, যে থার্মোফ্লাস্কের গঠনটা বর্ণনা করো, তাহলে ছবি এঁকে দেখাতে হবে। ছবি এঁকে এইভাবে ছবি আঁকবে না, এই ভেতরেরটা ঠিক আছে, তাও বাইরের এই দেওয়ালটাকে একটু গুছিয়ে এঁকো, বইয়ের মতন আঁকার চেষ্টা করো। তো আজকের মতন এই পর্যন্তই। যদি কোনো ডাউট থাকে আমাকে জানিও, আর গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকো, কারণ গ্রুপে যারা জয়েন হবে এখন, তাদের সুযোগ সুবিধা অলওয়েজ বেশি থাকবে। তো যাই হোক, গ্রুপে জয়েন হয়ে থাকো। আর এই হলো ব্যাপার, আর কিছুই না। আজকের চ্যাপ্টার এই পর্যন্ত, আজকের ক্লাস এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানিও। হ্যাঁ।